নাও হতে পারে, সবাই তো আর অকর্ম নয়। সে আর চোখে নিহিনের দিকে তাকালো। নিহিন আগে থেকে ওষ্ঠকোণে সূক্ষ্ম হাসি ফুটিয়ে তাকিয়েছিল। আয়মানকে তাকাতে দেখে হালকা করে চোখ টিপে দিয়ে বলল, বুঝি বুঝি, সবই বুঝি। আচমকা আয়মান থতমত খেয়ে বলল, কি বুঝো? সবটাই। আয়মান প্রশ্ন করল। যেরকম? নিহিন অর্থপূর্ণ হেসে বলল, এই তো আর চোখে তাকিয়ে আমাকে দেখা হচ্ছিল। আসলে মুখে সুন্দর লাগছে বলতে পারছো না তো, তাই আর কি এভাবে দেখছিলে। সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। আয়মান বিস্ময়ে আকাশ ছুতে গিয়েও ছিল না। এই মেয়ের মুখ যে এত রং বেরঙের কথাই জানে। সে দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলল, আমি ভাবছিলাম কি? তোমাকে বলবো না। মুখে না বললেও এইটুকু বোঝার মতো বুদ্ধি আছে আমার। আসলে এই বুদ্ধি আছে? জি জনাব। এই বুদ্ধি নিয়েই এতক্ষণ ওই ক্যাটারিং আর ব্যান্ড পার্টির ছেলেগুলোর দিকে তাকিয়েছিলে? পছন্দ হয়েছে কাউকে? মনে ধরেছে? নির্দ্বিধায় বলতে পারো, আমি ম্যানেজ করে দেব। নিহিন ভ্যাবাচাকা খেয়ে গেল। সে সামনের দিকে তাকিয়ে আছে ঠিক, তবে মোটেও কাউকে দেখার উদ্দেশ্যে নয়। সে রাগে গজগজ করতে করতে দ্রুত প্রস্থান করলো। নতুন বর বউয়ের সাথে আলাপ করে জানা গেল তারা নাকি 7 বছর প্রেম করে অবশেষে বিয়ের ধাপে এসে পৌঁছেছে। নিহিনের মনটা খারাপ হয়ে গেল। আহা, কত প্রেম, কত ভালোবাসা! পৃথিবীতে সেই বোধহয় সবচেয়ে কপাল পোড়া, যার কপালে ঝঞ্ঝাট ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। বিচ্ছিরি অভিযোগে সেদিনটা কেটে গেল। এদিকে কুঞ্জ ছায়া পুরোপুরি সম্পূর্ণ। নিহিনের দেওয়া সেদিনের নামটা পছন্দ হয়েছিল বেশ। নিহিন একটা ধন্যবাদ পাও না, যদিও সেটা এখনও তাকে দেওয়া হয়নি। আয়মান খালি মুখে ধন্যবাদ দিতে চায় না। সময় সুযোগ বুঝে সৌজন্যতার সাথে কোথাও ঘুরতে নিয়ে যাবে। আজ কুঞ্জ ছায়ার উদ্বোধন। সে উপলক্ষে ঢাকা থেকে সবাই এসেছে। সবাই যে যার নিজেদের মতো করে উপভোগ করলো দিনটা। গুঞ্জন ফিসফিস করে নিহিনকে বলল, তোমার তো রোজ রোজ রোমান্টিক ডেটে আসার সুযোগ রয়েছে ননদিনী। নিহিন বিমূঢ় হয়ে বলল, সুযোগ থাকলেই হবে, মানুষ থাকতে হবে না। ও মা, ভাই আছে কি করতে? নিহিন হো হো করে হেসে উঠল। ভাইয়া? ওহো, তোমার ভাইয়া জানে এসব? আমার তো মনে হয় ও কোনোদিন এসব আহ্লাদ করবেও না। সে শুধু জানে আমার সাথে ঝগড়া করতে। এটা এলোমেলো হয়ে আছে কেন, এটা এরকম কেন, সেরকম কেন। উফ, এরকম সেরকমের চক্করে জীবনটা পুরো বরবাদ হয়ে গেল। আমার কপালে এসব রোমান্টিক ডেট নেই গো। গুঞ্জন নিহিনের হাত চেপে ধরে বলল, ডোন্ট বি আপসেট, এভরিথিং উইল বি ফাইন। হ্যাঁ, এখন এই আশাতেই দিন গুনতে হবে। এই আশা কবে পরিপূর্ণতা লাভ করবে, আদৌ কখনো করবে কিনা, তার সংজ্ঞা কারোরই জানা নেই। এভাবে নিশ্চয়তা অনিশ্চয়তায় দিন কাটছিল। নিহিন নিজের বাড়িতে থেকে কিছুদিন নিয়মিত ক্লাস করছে, যদিও তাকে তার সংসারে ফিরে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। কিন্তু আয়মান যতদিন পর্যন্ত নিজের মুখে ফিরে যাওয়ার কথা বলবে না, ততদিন নিহিন ফিরবে না। 2 সপ্তাহ 2 জায়গাতেই কেটে গেল। গত সপ্তাহে আয়মান এসেছিল। ওই সময়টুকু শাশুড়ি মায়ের অনুরোধে ওই বাড়িতে গিয়ে থাকতে হয়। তার থাকা না থাকায় কিছু যায় আসে না। আয়মানের সাথে ভদ্রতাসূচক যেই ভালো মন্দ 2-4টে কথা বলতে যাবে, অমনি সেই কথা সমাপ্তি হবে বাকবিতণ্ডা দিয়ে। ভালো কথা বললেও তার মাঝে হ্যাঁ আমি করেছি, তাতে তোমার কি দিয়ে শেষ হয়। দুজনের জেদ, ইগো আকাশ ছোঁয়া। দুজনেরই নাছোড়বান্দা। কেউ কারো কাছে হারতে রাজি নয়, কেউ কাউকে একচুল পরিমাণ ছাড় দিতেও রাজি নয়। এভাবেই চলছিল সংসার। নিরবিচ্ছিন্ন দ্বীপের মতো রাতে দুজন বিছানায় দুপ্রান্তে, মাঝে কোলবালিশ না থাকলেও দূরত্বটা বেশ ভালোভাবেই গেঁথে থাকে। তখন আর দুজনের মধ্যে খুব একটা কথাবার্তা হয় না। হয় আরমান আগে ঘুমিয়ে যায়, নয়তো নিহিন। তবে আজ দুজনে শুয়ে এপাশ ওপাশ করছিল। ঘুম নেই কারো চোখে, হয়তো কখনোই থাকে না। শুধুমাত্র ঘুমের ভান করে পড়ে থাকাটাই তখন ভরসা। আয়মানকে জেগে থাকতে দেখে নিহিন আচমকা প্রশ্ন করল, আচ্ছা, কখনো প্রেম করেছিলে? বেশ কিছুদিন যাবৎ এই প্রশ্নটা ঘুরঘুর করছিল মাথায়। জিজ্ঞেস করবে করবে করেও সুযোগ মেলেনি। আজ অকারণেই কিছুটা অনিচ্ছাবশত জিজ্ঞেস করে ফেলল। আয়মান উল্টো পাশ ফিরে শুয়েছিল। নিহিনের কথা শুনে এই পাশ ফিরল। প্রেম জিনিসটা তার ধরাছোঁয়ার বাইরে ছিল। কখনো হাত বাড়িয়ে ছুতে ইচ্ছে করেনি। নিহিনকে সত্যি কথাই বলল, হুম, এটা থেকে সবসময় দূরে থেকেছি। কেন? আয়মান খানিকটা হেসে বলল, ইচ্ছে ছিল না তাই। তুমি কখনো প্রেম করেছো? নিহিন স্বগোক্তি করল। আমারও কখনো ইচ্ছে হয়নি। আয়মান আনমনে বলে উঠল, তবে আমরাই বোধহয় আমাদের জীবনের প্রথম, তাই না? নিহিন হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল,
তাই তো। আয়মান এক হাত কপালে ঠেকিয়ে একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রেম ভীষণ সহজলভ্য। কলিযুগের ভাষায় যেটাকে বলা হয় সস্তা। বাইরে যাও, পার্কে যাও, অথবা শহরের কোনো অলিতে গলিতে নজর দাও, সবখানেই প্রেমে মশগুল প্রেমিক প্রেমিকা। এরা মন বিতরণ করে কতটুকু জানা নেই, তবে লজ্জা দেখিয়ে দিয়েছে। তারা প্রেম নামক জিনিসটাকে প্রাপ্তি সিদ্ধ করে দিয়েছে। অপরদিকে ভালোবাসা, সেটা অনমনীয়, দুরূহ, নিবিড় আর অনেকটা গাঢ়। প্রেমের মূল্য যে সে দিতে পারে, ভালোবাসার মূল্য সবাই দিতে পারে না। আয়মানের কথা শেষ হতে নিহিন মৃদুস্বরে বলল, ভালোবাসা নিয়ে খুব ভাবো বুঝি? ইচ্ছে হয় মাঝে সাঝে। আর কিছু ভাবলে উকি দেয় না? আয়মান শান্ত কণ্ঠে বলল, কত ভাবনা! সবকিছুকে সময় দিলে তো দিন শেষে নিজেকে আর সময় দেয়া হবে না। হুম, অতি সত্য কথা। নীলের সেই রাতে আর ঘুম হলো না। সারা রাত জেগে জেগে ভাবতে লাগলো আয়মানের বলা কথাগুলো। তার ভাষ্যমতে ভালোবাসা খুব কঠিন, কিন্তু কেন? ভাবতে ভাবতে অবশ্য ভোরের প্রথম ভাগে মনে পড়ল আয়মান তো বলেছিল ভালোবাসার মূল্য সবাই দিতে পারে না, তাই হয়তো ভালোবাসা এত কঠিন। দিন আবার আগের নিয়মে চলতে শুরু করলো, কিন্তু মাঝে মাঝে নিহিন থেমে যায়। কেন থেমে যায়? থেমে যাওয়ার কারণটাও অজানা। এই সময়টাই কিছু ভালো লাগে না, কাউকেই ভালো লাগে না। অতি প্রিয় বন্ধু বান্ধবের সঙ্গও তখন বিরক্ত লাগে। দেখা গেল সবাই মিলে একটা মজার বিষয় নিয়ে আলোচনা করছে, সবারই চোখে মুখে হাসির ছলক পড়ছে। ওইদিকে নিহিন একটা কর্নার বেছে নিয়েছে ভাবনায় মত্ত থাকার জন্য। সারাদিন গালে হাত দিয়ে বসে কি এত ভাবে কে জানে। সবাই তাকে বলে, নিহিন, আমাদের মধ্যে সবচেয়ে বেশি পরিবর্তন হয়ে গেছিস তুই, তাও আবার বিয়ের পর। নিহিন কিছু বলে না। আসলে সে পরিবর্তন হয়ে গেছে, নিজেও বোঝে, কিন্তু কাউকে বোঝাতে পারে না। নিজের অনুভূতি, দুঃখ, কষ্ট, হাসি কাউকে না বোঝাতে পারা যে কতটা যন্ত্রণা, সেটা নিহিন হাড়ে হাড়ে টের পাচ্ছে। সামান্য অনুযোগ থাকলেও অদ্যপান্ত দিনগুলো মন্দ কাটছিল না। আইমানের দিন আগের নিয়মেই কাটছে, কোনো হেরফের নেই। সেই কাজ, তারপর খাওয়া দাওয়া, নিজের জন্য সময় বের করে বন্ধুদের সাথে টুকটাক আড্ডা দেওয়া। অনুভূতির তৎপরতা অন্যজনের মনে জোরালো আঘাত হানলেও তাকে ছুঁতে পারেনি এখন অবধি। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়, শীতের প্রভাব এখনও বিদ্যমান। সপ্তাহ শেষ, আয়মান বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। নিহিন নিজের বাড়িতেই আছে হয়তো। কথাবার্তা খুব সামান্যই হয় দুজনের মাঝে। নিহিন ভেবেছিল ক্লাস শেষ করে ওই বাড়িতে যাবে, বাসায় বলেও এসেছিল। যেই ভাবা সেই কাজ। আজ একটা ক্লাস মিস দিয়ে একটু তাড়াতাড়ি বের হলো, কিন্তু গেট পেরোতেই পেছন থেকে টিটকারির ছলে ডাক পড়ল, হয় সুন্দরী। নিহিন পেছন ফিরে তাকালো। সিগারেটে শেষ টান দিতে দিতে রাজ অশ্লীল ভঙ্গিতে তার দিকে কথাটা ছুড়ে দিল। রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় পেছনে কিছু চেলাপোলাও দেখা গেল, তারাও সুর মেলাতে লাগলো। রাজ হাতের ইশারায় সবাইকে থামতে বললে নিহিনের দিকে এগিয়ে এলো। নিহিন তাচ্ছিল্য করে বলল, বেয়াদব ছেলে। তোমার সাথে কথা বলতে আমি মোটেও আগ্রহী নই। ব্রিটিশরা মিশ্রিত কণ্ঠে নিহিন কথাটা বলে নিজের পথ দেখল। রাজ পেছন থেকে নিহিনের হাত চেপে ধরল, জোর গলায় বলল, তোমার পছন্দের ধারে কেউ? নিহিন দাঁতে দাঁত চেপে বলল। রাজ সহসা নিহিনের হাতটা ছেড়ে দিয়ে সামনে এসে দাঁড়ালো, বলল, নিহিন ক্ষিপ্র দৃষ্টিতে তাকাতেই রাজ হাসি মুখে বলল, নিহিন কথা বাড়াতে চায় না বলে চলে এলো। জানা মতে আয়মান ফিরেছে, কিন্তু বাড়ি এসে তাকে কোথাও দেখতে পেল না। শাশুড়ি ঘরে এসে সালাম দিয়ে ভালো মন্দ খোঁজখবর জিজ্ঞেস করলো। তিনি নিহিনকে জিজ্ঞেস করলেন, আয়মান কোথায়? বাসায় ফেরে নাই? আমি তো জানি না, মাত্র এসে আপনার সাথে দেখা করতে এলাম। কি বলো? ওকে না বললাম তোমাকে নিয়ে আসতে, তারপর পরই তো বেরিয়ে গেল। দেখা হয় নাই তোমার সাথে? নিহিন একটা দীর্ঘশ্বাস গোপন করে বলল, না। আয়মান বিকেল নাগাদ বাড়ি ফিরল। নিহিনের সাথে সৌজন্যমূলক ভালোমন্দ দুটো কথা হলো। এরপর কেউ আর কোনো বাক্য ব্যয় করল না। রাতের বেলা মৃদু সমীরণে অন্তঃকিরণে যখন বিষণ্ণতার সুর বাজছিল, ঠিক তখন আয়মানের আগমন ঘটল। নিহিন চুল আঁচড়াচ্ছিল। আয়মান কোনোরূপ ভনিতাবিহীন প্রশ্ন করল, ছেলেটা কে ছিল? নিহিন পেছন ফিরে তাকালো। হাতে মুঠো করে রাখা চুলগুলো ছাড়তেই পিঠময় ছড়িয়ে পড়ল। আশেপাশে তাকিয়ে আয়মানকে জিজ্ঞেস করলো, আমাকে বলছো? জি। কোন ছেলে? আমি চিনলে নিশ্চয়ই জিজ্ঞেস করতাম না।
নিহিন পাল্টা প্রশ্ন করলো। কোথায় দেখেছো? তোমার ভার্সিটির সামনে। রাজের কথা নিহিনের খেয়ালই ছিল না। আইমানের কথাতে মনে পড়ল। সে মশা তাড়ানোর ভঙ্গিতে বিষয়টা উড়িয়ে দিতে বলল। ওই আর কি, এমনি। আইমান ভ্রুকুচকে বলল। শুধু এমনি? আচ্ছা, এমনিতেই কেউ কারো হাত ধরে টানাটানি করে? ও আচ্ছা, ঘটনাটা তাহলে তার নজরে পড়েছে। কিন্তু নিহিনের রাগ লাগলো। হাত ধরে টানাটানি মানে কি? সে কি নিচে থেকে হাত বাড়িয়ে দিয়েছিল? রাগচটা গলায় আইমানকে বলল। যা ইচ্ছে হয় হোক, তাতে তোমার কি? আমি তোমার কে যে এত প্রশ্ন করছো? আইমানের কপালে পরপর কয়েকটা ভাঁজ পড়ল। সে এক মুহূর্ত কিছু ভেবে নিহিনের হাত ঝাঁকি দিয়ে বলল। আমার অনেক কিছু, বিকজ নাও ইউ আর মাই রেসপন্সিবিলিটি, ওকে? আরও শোনা একটা সাধারণ বাক্য যে এতটা খুনে হতে পারে এটা ধারণাতে ছিল না। নীল ক্লেশচিত্তে বিছানার কিনারে বসে পড়ল। নিহিনের অমাবস্যায় ছেয়ে যাওয়া মুখ হোক আর নিজের অপরাধবোধ থেকেই হোক, আইমান বুঝলো সে যা বলেছে বলা উচিত হয়নি। কিন্তু কথা এমন জিনিস যা ফিরিয়েও নেওয়া যায় না। সে পুনরায় আমতা করে বলল। শোনো, আমি আসলে এটা বলতে চাইনি। হয়েছে কি? নিহিন তাকে থামিয়ে দিল। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো। আমি কি কৈফিয়ত চেয়েছি? না। তবে দিচ্ছ কেন? যার দায়িত্বে আছো সে তোমাকে কৈফিয়ত দিবে, কিন্তু তুমি তাকে দিতে পারবে না, কোনোভাবেই না। নির্লিপ্ত ভঙ্গিতে বলল নিহিন। আমি ওভাবে কথাটা বলতে চাইনি। সমস্যা নেই, না চাইতেও কত কিছু হয়ে যায়, এ আর এমন কি? নিহিন উঠে দাঁড়ালো। ঘর থেকে বের হতে নেবে ওই সময় আইমান বলল। ভুল বুঝছো। নিহিন থমকে দাঁড়ালো। সম্মুখে দৃষ্টি রেখেই উত্তর দিল। আমার বোঝা না বোঝা আসলে কিছু যায় আসে? উত্তর তোমার দিতে হবে না, উত্তর জানা আছে আমার। অতঃপর আইমানকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সে চলে গেল। ইদানিং মাথায় এলোমেলো কাজ করছে। যেটা বলা উচিত নয়, যেটা করা উচিত নয়, সেটাই করে বিপত্তি বাঁধিয়ে ফেলছে। দায়িত্ববোধ শব্দটা আক্ষরিক অর্থে সোজা মনে হলেও বাস্তবিক অর্থে অনেক কঠিন। দায়িত্ব শব্দটার সাথে অনেক কিছুই জুড়ে থাকে। আইমান সহসা আর কোনো কথা খুঁজে পায়নি বলে দায়িত্ববোধের কথা বলেছে। আর ভুল কিছু বলেছে কি? দায়িত্ববোধ তারপর সংযুক্ত হয় দুইবার বিয়ে করা বউ। এই তো ঘুম ঘুম প্রকৃতি সবেমাত্র আড়মোড়া ভেঙে জেগে উঠছে। সূর্যি মামা ঘোমটার আড়াল থেকে একটু একটু করে চোখ মেরে তাকাচ্ছে। সকালের শুরুটা ভীষণ শান্ত নিরিবিলি। মৃদু সমীকরণ মৃদু ঢেউ তুলে যাচ্ছে। শীত শীত ভাবটা তুলনামূলক কম, তবে শিশির ভেজা ঘাসের ডগা এখনও এই সাত সকালেও স্পষ্ট। ফুল গাছের পাতায় শিশির জমে টুপটুপ করে পানি হয়ে ঝরে পড়ছে। নীল সকালের মনোরম দৃশ্য অবলোকন করতে করতে একটা লাল টুকটুকে ক্যামেলিয়া ফুল ছিঁড়ে নিল। নাকের কাছে নিয়ে ঘ্রাণ শুকলো। গতকালের মন খারাপ ভাবটা নিমেষেই উবে গেল। ঠিক অমন সময় এই সাম্রাজ্যের আগমন ঘটল ভীষণ প্রশমিতভাবে। অচঞ্চল দৃষ্টিতে নিহিনের পেছনে গিয়ে দাঁড়ালো। বলল। গাছের জিনিস গাছেই সুন্দর, অযথা ছিঁড়লে কেন? নিস্তব্ধ নিস্তরঙ্গ পরিবেশে আচমকা আইমানের বলা এই কথাটা নিহিনের নিকট ভুতুড়ে ঠেকল। সে ভূত করে চেঁচিয়ে উঠল। আইমান হেসে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ালো। নিহিন ওকে দেখে থেমে গিয়ে পাশ ফিরল। আইমানকে জিজ্ঞেস করলো। কথা কি মাত্র তুমি বললে? আইমান মিছে অবাক হওয়ার ভান ধরে বলল। কি যা তা বলছো? আমি মাত্র এসে দাঁড়ালাম, কথা বলার সুযোগ পেয়েছি। তুমি সত্যি বলনি? বললাম তো, এইমাত্র এসেছি আমি। নীর সাবধানী কণ্ঠে বলল। তাহলে আমার সাথে কথা কে বললো? আইমান চোখ বড় বড় করে বলল। কেউ কথা বলেছে নাকি? ওমা, আমাদের বাড়ির ধলা ভূতটা আবার ফিরে এলো নাকি? কি বলেছে বলো তো? নিহিন ভীত সন্ত্রস্ত হয়ে বলল। কিছু একটা বলেছে, আমি অন্যমনস্ক ছিলাম তাই বুঝতে পারিনি। কিন্তু এই ধলা ভূতের কাহিনীটা কি? আছে আছে, একটা অতৃপ্ত আত্মা আগে প্রায় আমাদের বাড়িতে ঘুরে বেড়াতো। আমি দেখতে পেতাম ওকে, আমার সাথে গল্প করতো। ধীরে ধীরে আমার খুব কাছের বন্ধু হয়ে উঠলো। তারপর তারপর নিহিনের ভূতে ভয়টা বরাবরই বেশি, আগে থেকেই ছিল। তবে ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষে গ্রামের বাড়িতে গিয়ে কাজে যেতে সাথে বেশ ভালো রকমের একটা ভূতের অভিজ্ঞতা হয়েছিল। সেই থেকে সে এসব থেকে 100 হাত দূরে। আইমানের মুখে ভূতের কথা গল্প না সত্য কে জানে। তবে নিহিন ঠিকই ভয় পেয়েছে। ভয় পেয়ে আইমানের এক হাত চেপে ধরেছে। ওইদিকে আইমান মনে মনে হাসির ঠেলায় কুল কিনারা খুঁজে পাচ্ছে না। এসেছিল দুষ্টুমি করতে, কিন্তু এই মেয়ে যে সিরিয়াস নিয়ে নেবে তা কে জানতো। নিহিন ফিসফিস করে জিজ্ঞেস করলো। তারপর কি হয়েছিল?
আইমানও ফিসফিস করে বলল, প্রেম হয়েছিল ও মা, কার সাথে? ওই ধলা ভূতের সাথে। খুব বেশি সুন্দর ছিল কিনা। নীল আইমানের হাত এক ঝটকায় সরিয়ে দিল। সামনে জলজান্ত একটা সুন্দর মানুষ থাকতেও ভূতকে সুন্দর বলা? ভূত আবার কখনো সুন্দর হয় নাকি? ইয়া বড় বড় দাঁত, নাকে মুখে চোখে রক্ত। রাগে গজগজ করে নিহিন সামনে দু পা এগোতেই আইমান পেছন থেকে বলল, ওই যে ওই যে ধলা ভূতটা দেখা যাচ্ছে। নিহিন চৌকিতে আশেপাশে তাকিয়ে ফের আইমানের গা ঘেঁষে দাঁড়ালো। অসহায় ভঙ্গিতে বলল, প্লিজ ভয় দেখিও না, আমি থাকবো না আর এই বাড়িতে। আমি আজকে আমাদের বাড়ি চলে যাব, আর আসবো না আমি কখনো। আইমান জিজ্ঞেস করলো, তুমি ভূতে ভয় পাও কেন? ভূতের তো উচিত তোমাকে দেখে ভয় পাওয়া। তুমি যেই জিনিস ভূতের থেকেও ডেঞ্জারাস। নিহিন রাগত দৃষ্টিতে তাকালেও এই প্রসঙ্গে কোনো কথাই বলল না। ইশারায় আইমানকে নিচে নেমে আসতে বলল। তখন ক্যামেলিয়া ফুলটা নিহিনের হাত থেকে ছিটকে পড়ে গিয়েছিল। আইমান সেটাকে সযত্নে তুলে নিল। অতিমাত্রা সৌন্দর্য এভাবে অবহেলায় পড়ে থাকলে বিষয়টা মোটেও ভালো দেখায় না। ঘরে এসে নিহিন হইচই শুরু করে দিল। সে বাড়ি ফিরবে, এই ভূতের বাড়িতে আর এক মুহূর্ত নয়। আইমান বলল, বাড়ি যেতে হবে না, তুমি আমার সাথে চট্টগ্রামে ফিরে চলো। ছেলের সুবুদ্ধি উদয় হতে দেখে রুমানা ভীষণ খুশি। নিহিনও ভেবে নিয়েছিল আইমান যতদিন পর্যন্ত না যেতে বলবে ততদিন দুনিয়া উল্টে গেলেও সে যাবে না। এতদিন পর ফের নিজের সংসারে ফিরে যাওয়ার কথা উঠেছে। নীল মনে মনে খুশি হলো। কেন যেন মনে হলো এতদিনের অগোছালো অনুভূতিগুলো আজ সব একত্রিত হলো। হঠাৎ নিহিন খেয়াল করলো এতদিন মনটা বিষিয়েছিল। সব কিছু ঠিকঠাক থাকলেও তার কিছু ভালো লাগতো না। কেমন যেন অন্যরকম সব। কারো সঙ্গ ভালো লাগতো না, কেউ ভালো কথা বললেও মনে ধরতো না। ইচ্ছে করতো অপর প্রান্তের মানুষটাকে ঠাটিয়ে দুখানা চড় মেরে থামিয়ে দিতে। কিন্তু গতকাল আইমানের সাথে দেখা হওয়ার পর থেকে সব ভালো লাগছে। বেপরোয়া মনটা সুস্থির হয়েছে। অনুভূতির এই বেখাপ্পা অঙ্ক তো মিলে গেল, কিন্তু তার প্রমাণ হিসেবে কি দাঁড় করাবে নিহিন? গতরাতে আইমানের বলা কথা শুনে নিহিন রাতে আর এ ঘরে মুখও হয়নি। তবে আজ ভূতের ভয় এখানেই থাকতে হয়েছে। অন্য ঘরে একা থাকা তার মতো ভীতু স্বভাবের মেয়ের পক্ষে সম্ভব নয়। আইমান ঘুমানোর পর নিহিন গিয়ে পাশে শুয়ে পড়ল। ঘরের বাতি নিভিয়ে দিয়েছে, যার দরুন অন্ধকার ছেয়ে গেছে ঘরে। তবে চাঁদের মিটমিটে আলোটা বারান্দা দিয়ে ঘরে আশ্রে পড়ছে। আইমানের ঘুমন্ত মুখের ওপর নিহিনের নজর পড়ল। গালে খোঁচা খোঁচা দাড়ি, উষ্ণ নিঃশ্বাসের সাথে বুক ওঠানামা, পুরু ঠোঁট, পরাজিত ভঙ্গিতে কপালে পড়ে থাকা চুলগুলো, মুদ্রিত চোখ জোড়া, ভুরু, গায়ের পুরুষালী মাদকীয় ঘ্রাণ। না, নিহিন আর ভাবতে পারল না। বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ হচ্ছিল। চোখ দুখানা বন্ধ করে ফেলল। পরক্ষণে আবার চোখ মেরে চাইল। মৃদু বাতাসের ধাক্কায় আইমানের চুলগুলো দুলছিল। নীন অতি সাবধানে হাত বাড়ালো। অমনি আইমান নড়ে চড়ে উঠল। নীন চমকে হাত সরিয়ে নিল। অনুভূতির বেড়াজাল থেকে মুক্ত হতেই ভূতের ভয় পুনরায় জেঁকে ধরল। ঘুমও পেয়েছে ভীষণ। সে জড়সড় হয়ে খানিকটা চেপে পা গুটিয়ে চোখ বন্ধ করল। পর্দাটা মেলে দেওয়া হয়নি। সকালের তীব্র আলো সরাসরি চোখের ওপর হানা দিল। প্রথমে আইমানের ঘুম ঘুম ভাবটা সরে গেল। আবছা আবছাভাবে বুকের ওপর ভারী কিছু একটার অস্তিত্ব টের পেল। নিজের খুব কাছে কারো অবস্থান। চোখ মেলতেই চোখ কপালে উঠল। নিহিন তার এক হাত আগলে আইমানের বুকে মাথা রেখে শুয়ে আছে। বিস্ময়ের ভাবটা কেটে গেলে আইমান উঠে বসার চেষ্টা করলো, কিন্তু সম্ভব হলো না। নীল এমনভাবে চেপে ধরে রেখেছে, সেই ইতস্তত ভঙ্গিতে দুইবার ডাকলো, কিন্তু তাতে নিহিনের ঘুমের হেরফের হলো না। এভাবে ব্যালেন্স ছাড়া কেউ কিভাবে ঘুমিয়ে থাকতে পারে আইমান ভেবে পেল না। পরিশেষে সে নিজে ডান হাত ঝাঁকি দিল, আর তাতে নিহিন নড়েচড়ে উঠল। আধো ঘুম আধো জাগরণ অবস্থায় খুব কাছ থেকে নিজের নামটা ভেসে এলো, নিহিন, হ্যাঁ নিহিন। নীন চোখ খুলে নিজেকে আইমানের এতটা কাছে থেকে ধরাস করে উঠল, বসলো। বিস্ময় নিয়ে আইমানের দিকে তাকাতে দেখলো আইমান চোয়াল শক্ত করে তার দিকেই চেয়ে রয়েছে। নীন আগামাথা কিছু বুঝতে পারল না। নিজেকে এভাবে এত অপ্রস্তুতভাবে আবিষ্কার করলো কেন? সে রাতে ঘুমানোর সময় মোটেও এভাবে শোয়নি, যথেষ্ট দূরত্ব বজায় রেখেছিল। তবে কি করে কি হলো? পরাজয় স্বীকার করতে ক্ষীণ কণ্ঠে আইমানকে বলল, সরি, আসলে ভয়ে। আইমান কিছু বলল না। সে নিজেও থতমত খেয়ে গেছে। নীন আশেপাশে তাকিয়ে বালিশের কিনারা হাত ধুতে ওড়নাটা হাতে নিয়ে বিছানা থেকে নিচে নামলো। ছিছি, কি লজ্জাজনক কাণ্ড। ভূত আসলে এই বাড়িতে নয়, কাল রাতে বোধহয় তার মাথাতেই চেপেছিল। ভাবনা চিন্তা বাদ দিয়ে নীন সামনে এগোতে গিয়ে ওড়নায় পা বেঁধে পড়েই যাচ্ছিল। আইমান এগিয়ে এসে এক হাত ধরে আটকালো। নীন অতি চঞ্চল চিত্তে বলল, সরি সরি সরি। সে যে কতবার সরি বলল তা গুনলে এত করে এক পৃষ্ঠা ভরাট হয়ে যেত।
আয়মান হাত ছাড়তে নিহিন এলোমেলো পা ফেলে দ্রুত চলে গেল। আয়মানের আর কি, সে বসে বসে কপাল চাপড়াতে লাগলো। আপন মনে বলল, শেষ পর্যন্ত এক ধলাভূতের চক্করে আমার ইজ্জত নিয়ে টানাটানি লাগলো। কি বাজে ব্যাপার। লজ্জা শরম আর বিন্দুমাত্র অবশিষ্ট রইল না। আয়মানের সাথে নিহিনে রওনা হওয়ার কথা সকাল 10টা থেকে 11টার মধ্যে। তাকে আয়মানের সামনে গিয়ে দাঁড়াতে হবে। লজ্জাতেই বারবার মাথা কাটা যাচ্ছিল। নিজের অজান্তে যা কাণ্ড ঘটল তা তো ঘটার কথা ছিল না। আয়মান কি ভাবলো কে জানে, যা ইচ্ছে ভাবুক, উল্টোপাল্টা কিছু না ভাবলেই হলো। রুমানা ভেবেছিল ছেলে আর ছেলের বউকে বিদায় দিয়ে শাহনাজ বেগমের সাথে একটু দেখা করে আসবেন। বেশ কদিন হচ্ছে দেখা সাক্ষাৎ নেই দুজনের মধ্যে। এদিকে তারা আয়মান আর নিহিনের সম্পর্কটা নিয়েও সংশয়ে রয়েছে। এই কদিন তো ছিল দুজন আলাদা, একে অপরের প্রতি একটুও কি টান অনুভব হয়নি? হয়েছে হয়তো, তবে এটা অপ্রকাশ্য, তাতেও কোনো সমস্যা নেই। দুজন দুজনকে বুঝে এই মনোভাব প্রকাশ করুক। সবসময় বকবক করা চঞ্চল নিহীনও গাড়িতে উঠে রাগ হলো না। আয়মান সব সময়ের মতোই নির্বিকার, তার কোনো কিছুতেই হেলদোল নেই বললেই চলে। নিহিনের অস্বস্তি ঠিকই টের পেয়েছে, কিন্তু এমন পরিস্থিতিতে কি বলা উচিত এটা তার জানা নেই। এভাবে থম মেরে বসে থাকতে তারও অস্বস্তি বোধ হচ্ছে। কিছুক্ষণ বাদে অবশ্য নিহিন নিজেই পরিস্থিতিটা সহজ করে দিল। বার কয়েক খুক খুক করে কেসে উঠল। আয়মান জিজ্ঞেস করলো, ঠান্ডা লেগেছে? নিহিন সোজা সাপটা জবাব দিল, না, মনোযোগ আকর্ষণের চেষ্টা করলাম। আয়মান দৃষ্টির সম্মুখে প্রতিস্থাপন করেই বলল, আচ্ছা, তো কারণটা কি? বদমাইশটা আবার কারণ জিজ্ঞেস করছে। লজ্জা শরম একেবারেই নেই দেখছি। নিহিন শান্ত কণ্ঠে বলল, এমনি কোনো কারণ নেই, সাথে একবার পর্যবেক্ষণও করে নিলাম। ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছ নাকি? আয়মান হো হো করে হেসে বলল, না না, আমার ঘুম পাচ্ছে না। আমার রাতে বেশ ভালো ঘুম হয়েছে। তোমার ঘুমের সমস্যা হতে পারে। যা কাহিনী করলে। উফ, এখান থেকে এখন পালানোর জায়গা নেই, মুখ লুকানোর জায়গা নেই। ভারী যন্ত্রণা তো। আয়মানকে একটা ফাঁদে ফেলতে গিয়ে সে নিজেই ফাঁদে পা দিয়ে ফেলে। যেটা গেছে সেটা তো গেছেই, ওই কথা আবার তুলতে হবে নাকি? নীল মনে মনে প্রার্থনা করলো ঘটনাটি যেন এমন ভুলে যায়, নয়তো যে কোনো কথা আগে পিছিয়ে মনে করিয়ে দেবে। তখন নিহিন কি করবে? আয়মানের সামনে যাওয়া তার দায় হয়ে যাবে। এখানে পৌঁছতে পৌঁছতে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। পথমধ্যে আবার খানিকক্ষণ বিরতি নিয়েছিল। একবার দুপুরের খাবার খাওয়ার জন্য, আরেকবার চায়ের উষ্ণতায় অলসতা কাটানোর জন্য। অনেকদিন বাদে নিহিন ঘরে ঢুকতে সব অগোছালো দেখতে পেল। বিছানার উপরও কাপড় চোপড়ের স্তূপ, আবার চেয়ারেও। প্রথম যেদিন এসেছিল সেদিন খুব পরিপাটি ছিল, গোছানো ছিল সবটা। আজ এই অবস্থা কেন? আয়মানকে জিজ্ঞেস করতে বলো সে নাকি এসব গোছানোর সময় পায়নি, কদিন কাজে প্রচণ্ড ব্যস্ত ছিল। নিহিন বিরক্তি নিয়ে বলল, অগোছালোর মধ্যে আমি থাকতে পারি না, ফটাফট এগুলো সরাও। তুমি থাকতে পারো না, এটা তোমার মাথা ব্যথা, আমার কি? আমি পারবো না। নিহিন খানিকটা চেঁচিয়ে বলল, তোমার উচিত আমায় একটু হেল্প করা। এত কাপড় চোপড় আমি একা কি করে গোছাবো বলো? তুমি যে কোনো কিছু গুছিয়ে রাখতে পারো এটা আমার ধারণার বাইরে ছিল। নিহিন আর কথা না বাড়িয়ে ব্যস্ত হাতে কাপড়গুলো গুছিয়ে রাখলো। আয়মান অবশ্যই টুকটাক সাহায্য করেছে। রাতে শোয়ার সময় আয়মান নিহিনকে বলল, সাবধানে হাত পা নিয়ন্ত্রণে রাখবে। ভুলবশত আজও আবার আমার ইজ্জতের ওপর হামলা দিও না। পুরুষ মানুষ বলে যে আমাদের লজ্জা শরম নেই, ব্যাপারটা কিন্তু এরকম নয়। নিহিন আড়ষ্ট ভঙ্গিতে একদম কর্নারের দিকে সরে গেল। তা দেখে আয়মান ফের বলল, এত কিনারে গেলেও তো পড়ে যাবে, এগিয়ে এসো। গুড নাইট। আয়মান ওই পাশ ফিরল। নিহিনের অবশ্য সারা রাত ছাড়া ছাড়া ঘুম হলো। বারবার মনে হচ্ছিল ঠিকঠাক আছে তো। এই আতঙ্ক নিয়ে সে এরপর রাতগুলো পার করবে কি করে। এমনি করে আরও 2 দিন কেটে গেল। সেদিন সকালে আয়মান এসে বলছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, এয়ারপোর্টে যাব। আমার এক বন্ধু আসছে, ওকে ড্রপ করে নিয়ে আসবো। নিহিন রাগত স্বরে বলল, তোমার ফ্রেন্ড কি কচি খোকা, নিজে আসতে পারে না? এভাবে কথা বলার কি আছে? প্রায় 2 বছর পর দেশে ফিরছে, বন্ধু হিসেবে আমার একটা কর্তব্য আছে না? হ্যাঁ, সারা দুনিয়ার দায়িত্ব কর্তব্য তো তুমি আমায় দিয়ে বসে আছো। দাঁতে দাঁত চেপে বলল নিহিল। ঘুরতে যেতে যে মেয়ের মানা নেই সে হঠাৎ এত রেগে গেল কেন, ব্যাপারটা বোধগম্য হলো না। আয়মান এক প্রকার জোর করে নিহিনকে নিয়ে এলো এয়ারপোর্টে। মিনিট 10-এর মাথায় কাঙ্ক্ষিত বন্ধুর দেখাও পেয়ে গেল। দুজনে এসে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করলো। নিহিন একটু দূরে দাঁড়িয়ে খেয়াল করলো, হঠাৎ এসে সামনের দিকে এগিয়ে এলো। আয়মানের পাশে দাঁড়িয়ে থাকা তার বন্ধুকে দেখে উচ্ছ্বাসিত ভঙ্গিতে বলল, আরে অর্পণ ভাইয়া, আপনি? আয়মানকে ভেদ করে অর্ণব নামের ছেলেটি নিহিনের দিকে তাকালো। আচমকা তার মুখেও হাসি ফুটে উঠল। এগিয়ে এসে বলল, হোয়াট?
এ প্রেজেন্ট সারপ্রাইজ নিন তুমি। এইবার দুজনের মধ্যে বাদ সাধল আয়মান। দুজনকে উদ্দেশ্য করে বলল, ওয়েট, দুজন দুজনের পূর্ব পরিচিত? অর্পণ আয়মানের কাঁধে হাত রেখে বলল। হ্যাঁ, আমার হুকু শালি বলে কথা, চিনবো না? আয়মান ভ্রু কুঁচকে তাকালো। নিহিন বলল, আমার বান্ধবী আছে না অন্না, ওর হবু হাজবেন্ড। আয়মানকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে অর্পণ বলল, ভালো কথা, ভাবি আসে নাই? তোকে বলেছিলাম না ভাবিকে নিয়ে আসিস নাই, কিন্তু কেন? আয়মান ইশারায় বোঝানোর চেষ্টা করলো, আরে গাধা, তোর ভাবি তোর পাশেই দাঁড়িয়ে আছে। কিন্তু অর্পণ সেসব বুঝলো না। সে নিজের মতো করে আয়মানকে দোষারোপ করতে লাগলো। শেষমেশ আয়মান ক্ষুব্ধ হয়ে তার ঘাড় ঘুরিয়ে নিহিনকে দেখিয়ে বলল। ওকে, তাহলে? কথাটা বুঝতে অর্পণের পাক্কা 2 মিনিট সময় লাগলো। বোধগম্য হতেই হৈ হৈ করে উঠল। তার ধারণাতেও ছিল না নিহিন আয়মানের বউ। বন্ধুর বিয়ের ছবিও দেখেনি সরাসরি দেখা করবে বলে। আচমকা নিহিনকে আয়মানের সাথে দেখেও ঠাওর করতে পারেনি কিছুই। আয়মান বলল, এখানে দাঁড়িয়ে নাচানাচি না করে বাড়ি চল। গাড়িতে ওঠার আগে আয়মানের সাথে তার সম্পর্কের এক কাজিনেরও দেখা হয়ে গেল। দুজনে মিনিট 5 কথা বলে বিদায় নিল। নীল শুধুমাত্র দূর থেকে তাড়িয়ে তাড়িয়ে দুজনের হেসে হেসে কথা বলা কথাগুলো অবলোকন করছিল। মনে মনে লুচির মতো ফুলল ঠিকই, কিন্তু অর্পণকে দেখে কিছু বলল না। গাড়িতে উঠে অর্পণের সাথে গল্প জুড়ে দিল। আয়মান সন্ন্যাসী ন্যায় বসেছিল। বন্ধু তার বউ তার, অথচ তাকে বাদ দিয়ে দুজনের রাজ্যের গল্পগুজব শুরু করে দিয়েছে। নিজেকে যেন কাবাবের হাড্ডি মনে হচ্ছিল। বাহ, দুনিয়ার কি নিয়ম। অর্পণকে তার কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দিয়ে আয়মান আর নিহিন বাড়ি ফিরে এলো। ফ্রেশ হয়ে দুজন পাশাপাশি বসলো। নীল খোশমেজাজে বলল, আজ অনেক মজা হলো তাই না বল? আয়মান বাঁকা দৃষ্টিতে তাকিয়ে বলল, হুম। প্রতিদিন যদি এমন মজা হতো তাহলে আর জীবনটাকে এত বোরিং মনেই হতো না। আচ্ছা, আবার বাকি বন্ধুদের সাথে আলাপ করিয়ে দিব, ইচ্ছে মতো গল্প গুজব করো। রুষ্ট গলায় বলল আয়মান। নীল আনন্দে উৎফুল্ল হয়ে বলল, হ্যাঁ, ভালোই হবে। তুমি তো সব সময় কাজে কর্মে ব্যস্ত থাকো, তোমার তো পাত্তাই পাওয়া যায় না। তোমার গল্প করার জন্য 2-1 মানুষ থাকলে খুব একটা মন্দ হয় না। খুব শখ, তাই না? নীল হতবাক হয়ে বলল, কি? এই তো সারাদিন গল্প গুজব করা। আজ তো দেখলাম অর্পণের সাথে ভালোই হেসে খেলে কথা বলতে, অথচ আমার সাথে কথা বলতে এলেই ঝগড়া বাঁধিয়ে দাও কেন বলো তো? নীল থতমত খেয়ে গেল। কি নিচুস কণ্ঠে বলল, আমি কোথায় ঝগড়া বাঁধাই? তুমিই তো শুধু উল্টাপাল্টা কথা বলো। হ্যাঁ, সব দোষ তো আমারই। এয়ারপোর্টে আয়মানের সাথে ওই মেয়েটার কথা বলার মুহূর্তটা মনে পড়ে গেল। নীলও ফোঁসফোঁস করে বলল, অবশ্যই সব দোষ তোমার। এয়ারপোর্টে যে মেয়েটার সাথে কথা বলছিলে, কে সে? ও, কোনা কথা বলছো? নীল দাঁতে দাঁত চেপে বলল, কণা না সাপের ফনা আমি কি করে জানবো? আমি তোমায় জিজ্ঞেস করেছি। ওটা আমার দুঃসম্পর্কের এক আত্মীয়। আচ্ছা, ভালোই তো হেসে খেলে কথা বললে। ওই সাপের ফনা থাকে কই? রিসেন্ট বাংলাদেশে এসেছিল, ইউএসএ থাকছে মেবি, কিন্তু নামটা মোটেও সাপের ফনা নয়, নিহিন। নীল আয়মানকে থামিয়ে বলল, এত দরদ দেখাতে হবে না তোমার। কিসে পড়াশোনা করছে সে? আয়মান ভেবেচিন্তে জবাব দিল, পড়াশোনা তো শেষ। বিয়ে করেছে? না, তোমার সাথে কি কথা হলো? তেমন কিছু না, জাস্ট জিজ্ঞেস করলাম কেমন আছো, তারপর ভদ্রতা সূচক যেটুকু কথা হয়। আকবরিয়ে ওর সাথে তোমাকে কথা বলতে কে বলেছে? আমরা সবাই চলে আসছিলাম, তুমি দৌড়ে গেলে কোন দরদে? পিরিতির আর জায়গা পাও না? আয়মান বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। পীড়িতের কথা আসলো কোথা থেকে? সে নিহিনকে বলল। এত উল্টাপাল্টা প্রশ্ন করছো কেন? নিহিন তীক্ষ্ণ দৃষ্টিতে আয়মানের দিকে তাকিয়ে বলল, বিকজ ইউ আর মাই রেসপন্সিবিলিটি। এখানে আসার আগে আন্টি আমায় বারবার বলে দিয়েছে, পুরুষ মানুষ খুব সহজে হাত থেকে ফসকে যায়, তাই তাকে আঁচল দিয়ে বেঁধে রাখতে হবে। এখন আমি যদি আমার দায়িত্ব জ্ঞান ভুলে গিয়ে তোমাকে এইভাবেই ছেড়ে দিয়ে রাখি তো সমস্যা না? আপাতত আঁচল নাই দেখে বেঁধে রাখতে পারছি না। আয়মান এবার বিষয়ে চূড়ান্তে পৌঁছালো। যে বলেছিল মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা, সে একদম উচিত কথা বলেছে। নিহিন তো রয়েছেই, তার ওপর নিজের মাও। দুজন মিলে ছুরি ঘোরাবে তার ওপর। সে একা একটা মানুষ, দুজন এভাবে দুদিক থেকে পথ আটকে ধরলে সে তো ধপাস। আয়মান স্বভাবসুলভ তার বিরক্তি ভাবটা বজায় রেখে বলল, বাজে বকবক করো না তো। প্রতিবারের মতোই নিহিন উত্তরে কিছু বলল না। এইভাবেই আরও কিছুদিন অতিক্রান্ত হলো। সময়ের সাথে বহাল তবিয়তে দিনগুলো কেটে যাচ্ছে একান্ত নিয়মে। সেদিন পরন্ত বিকেলে নিহিনের ইচ্ছে করলো সমুদ্র সৈকতে পা ভেজাতে। আয়মানকে বলতে সে রাজি হয়ে গেল।
ইদানিং নিহিনের আজগুবি আবদারগুলো ফেলতে ইচ্ছে করে না।